আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। আজকে আলিসা পরি ও ডাইনির গা হিম করা একটা রহস্যময় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পের শেষের দিকে এমন একটা চমক থাকবে যেটা কল্পনা করতে পারবেন না, তাই পুরো গল্পটা শুনতে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড করে থাকি, তাই মিস না করতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমি শুরু করছি ভয়ঙ্কর রহস্যময় এই পরীর গল্পটি। গভীর রাত, অন্ধকারে চাঁদের আলোতে পুরনো জমিদার বাড়ির দিকে হেঁটে চলেছে মানিক। মানিক পেশে একজন চোর। আপনারা হয়তো ভাবছেন এই গভীর রাতে মানিক পুরনো জমিদার বাড়িতে যাচ্ছে কেন। আসলে মানিক খোঁজ পেয়েছে এই জমিদার বাড়ির ভেতরে একটা বড় গাছ আছে। সে গাছের নিচে টাকা পয়সা সোনাদানা পুঁতে রাখা আছে। এগুলো জমিদার মারা যাওয়ার আগে এখানে পুঁতে রেখে গিয়েছিল। কিছুদিন আগে এই খবর পেয়ে গ্রামের দুজন এগুলো তুলতে এসে ভয় পালিয়ে গেছে, কারণ এই জমিদার বাড়িতে নাকি ডাইনি থাকে। সেই ডাইনি ভয়ে সোনাদানা টাকা পয়সা না নিয়েই পালিয়ে গেছে ওরা। আর এই খবরটা পেয়েছেন মানিক চোরা। এই খবর পেয়ে গভীর রাতে জমিদার বাড়ির দিকে হেঁটে চলেছে মানিক। গ্রামের মানুষ রাত্রেবেলা এই দিকটাতেই তেমন আসে না, আর এই গভীর রাতে তো আর আসেই না, তাই নিশ্চিন্তে হেঁটে চলেছে মানিক। মানিক হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যায় সেই জমিদার বাড়ির কাছে। জমিদার বাড়িটা অনেক পুরনো। গ্রামের মুরব্বীরা বলে আজ থেকে অনেক বছর আগে এই এলাকায় ভয়ঙ্কর রকমের মহামারী ছড়িয়ে পড়ে। সেই মহামারীতে রোগে মারা যায় গ্রামের সবাই। সবার মতো এই জমিদার সহ জমিদার বাড়ির সবাই মারা যায়। এমনিতে দিনের বেলায় এই জমিদার বাড়ি ও আশপাশটা ভয়ঙ্কর লাগে, রাতের বেলা তো আরও ভয়ঙ্কর লাগছে। বাড়িটার দিকে তাকিয়ে মানিক মনে মনে ভাবলেন, ভয় পেয়ে লাভ নেই বাবা, যা করতে আসছি তাই করি। কথাটা বলে মানিক সেই গাছটার কাছে চলে যায়। সেখানে গিয়ে গাছটার নিচে দেখে মাটি কিছুটা সরানো। দুদিন আগে যারা আসছিল ওরাই মনে হয় মাটি খুঁড়ছে, পরে ভয় পালিয়ে গেছে। তো এইসব চিন্তা করতে করতে মানিক তার সাথে করে নিয়ে যাওয়া একটা কোদাল দিয়ে সেই গাছের মাটি সরাতে লাগলেন। এমন সময় মানিকের কানে একটা আওয়াজ ভেসে আসলেন, একটা নূপুরের শব্দ। মনে হচ্ছে নূপুর পড়ে কেউ হেঁটে হেঁটে আসছে। এরকম একটা আওয়াজ পেয়ে মানিক মাটি সরানো বন্ধ করে সেই গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। মানিক লুকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় চাঁদের আলোতে মানিক দেখলেন শাড়ি পরা সুন্দরী একটা মেয়ে। চাঁদের আলোতে তার মুখটা চকচক করছে। সে মেয়েটা নূপুর পরে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েটাকে দেখে মানিক অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, কারণ এত সুন্দর মেয়ে মানিক জীবনে কখনো দেখেনি। মেয়েটা হেঁটে হেঁটে এদিকেই যাচ্ছে। এটা দেখে মানিক সবকিছু ভুলে মেয়েটার পিছু পিছু যেতে লাগলেন। মেয়েটার পেছন পেছন যেতে যেতে জমিদার বাড়ির একটা জায়গায় গিয়ে মেয়েটা থেমে যায়। আর মানিক তখন দেয়ালের এক পাশে লুকিয়ে পড়ে। মানিক লুকিয়ে লুকিয়ে দেখছে মেয়েটার সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বাতাসে মেয়েটার চুলগুলো উঠছে। এমন সময় মানিক চিন্তা করলেন, এই রাতের বেলায় এই পুরনো জমিদার বাড়িতে সুন্দরী মেয়েটা আসলো কোথা থেকে? আমি কি ওর সাথে কথা বলবো? এই ভেবে মনে সাহস নিয়ে মানিক ভাবলেন, দেখি তো কথা বলি। কথাটা বলে মানিক মেয়েটার সামনে যাবে, এমন সময় মেয়েটা মাথা ঘুরিয়ে মানিকের দিকে তাকায়। মেয়েটার শরীর ঘুরেনি, মাথাটা ঘুরে পিঠের দিক করে মানিকের দিকে তাকিয়েছে। মেয়েটা এভাবে পিঠের দিকে মাথা করে ঘুরে তাকাতেই মানিক ভয়ে থতমত খেয়ে যায়। মানিকের শরীর কাঁপতে থাকে। এটা কিভাবে সম্ভব? তাহলে এটা সাধারণ কোনো মেয়ে না? এসব মনে মনে ভাবছে মানিক। ওইদিকে সেই মেয়েটা মানিকের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, কিরে, আমার সাথে কথা বলবি? আয় আমার কাছে আয়, আমি বড্ড একা। এই জমিদার বাড়িতে আমি একা থাকি, আয় কাছে আয়। সেই মেয়েটির এরকম কথা শুনে মানিক ভয় পিছনে ঘুরে চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ওইদিকে তখন পেছন থেকে সেই মেয়েটা পরীটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে এগিয়ে আসতে থাকে। এদিকে জীবন বাঁচাতে মানিক চিৎকার করছে আর দৌড়াচ্ছে। মানিকের চিৎকারে গ্রামের দু একজন লাইট নিয়ে বাইরে আসলেও মানিক আর কোথাও দাঁড়ায় না। ও এক দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ে মানিক। পরের দিন সকালে মানিকের মায়ের ডাকে ঘুম ভেঙে যায় ওর। মানিকের ঘুম ভেঙে যেতে ওর মা বলে, কিরে, শরীরের এই কি অবস্থা? পায়ের মধ্যে মাটি মাটি পায়ে ঘুমিয়ে আছিস নাকি? কাল আবার কোথায় গিয়েছিলি?
তোকে কতবার করে বুঝিয়ে বলি বাবা চুরি করা বাদ দে, তবু এসব ছাড়িস না। অন্য কোনো কাজ কর না বাবা, এসব চুরি চামারি ছেড়ে দিয়ে। মায়ের কথায় মানিক বললেন, আমি কি করবো? আমি অন্য কাজ করতে পারি না। কাজ করতে না পারলে কি জোর করে কাজ করা যায় বলো? মানিকের কথায় ওর মা বললেন, তাহলে এক কাজ করতে হবে না তোর, আমি ভিক্ষা করে এনে তোকে খাওয়াবো, তবুও তুই চুরি করিস না বাবা। তোর চুরির জন্য গ্রামের সবাই তোকে মানিক চোরা বলে ডাকে, আমাকে চোরের মা বলে। তুই যেন চুরি ছেড়ে দিস, এই জন্য তোকে বিয়ে পর্যন্ত করালাম, কিন্তু তবুও তুই চুরি করা ছাড়লি না। তোর চুরি করা দেখিয়ে তোর বউটা তোকে ছেড়ে চলে গেল। এগুলো কথা কি তোর মনে পড়ে না? আমি যে তোর মা, আমার জন্য কি একটু মায়া হয় না তোর? তোর জন্য অনেক চিন্তা হয়, তোর চিন্তায় মরে গিয়েও শান্তি পাবো না। তুই আমাকে কথা দে বাবা, আর কোনোদিন তুই চুরি করবি না। মায়ের কথায় মানিক বললেন, আচ্ছা ঠিক আছে যাও, আমি আর চুরি করব না। তখন মানিকের মা বললেন, না এসবে না, আমার মাথায় হাত রেখে বল আজকের পর আর কোনোদিন চুরি করবি না। মায়ের কথায় মানিক উপায় না পেয়ে ওর মায়ের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, তোমার মাথায় হাত রেখে বললাম আজকের পর থেকে আর চুরি করব না। কথাটা বলে মানিক হাত মুখ ধুয়ে এসে পান্তা ভাত খেয়ে বাইরে যায়। বাইরে যাওয়া একজন বলে, কিরে মানিক, কাল রাতে তোর চিৎকার শুনলাম, কোথা থেকে পালিয়ে আসছিলি? কোথায় গিয়েছিলি চুরি করতে? ওনার কথায় মানিক বলেন, ফালতু কথা বাদ দাও, আমি রাতে কোথাও যাইনি, নিজের কাজ করো যাও। তখন সেই লোকটা বলে, চোরের আবার বড় গলা, চুরি করে লোকের ধাওয়া খাওয়া দিয়ে দৌড়ে বাড়িতে আসছিল, এখন আবার বলে কি কোথাও যায়নি। ওনার কথায় মানিক বলেন, তোমার বাড়িতে তো আর চুরি করতে যায়নি, এত কথা না বলে নিজের কাজ করো গিয়ে। কথাটা মানিক বাইরে একটু হাঁটাহাঁটি করে চলে গেল বাড়িতে। বাড়িতে যাবার পর মানিক শুয়ে শুয়ে রাতের ওই মেয়েটার মানে পরীটার কথা ভাবতে লাগলেন। সেই পরীটা মানিককে ভয় দেখিয়েছে, তবুও কেন জানি ওর মায়াবী মুখটার কথা বারবার মনে পড়ছে। পরীরা যে এত সুন্দর হয় এটা আগে জানা ছিল না মানিকের। মানিক ভাবছে সেই পরীটা খুব সুন্দর, আর আমি কোনোদিন সুযোগ পেলে আবারও যাবো ওই পরীটাকে দেখতে। তো এইসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল মানিকের। এদিকে সেদিন রাতের বেলা খাবার শেষে মানিক ওর মাকে বলল, মা আমি একটু বাইরে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। মানিকের কথায় মা বললেন, আজকে আবার কোথায় যাচ্ছিস? তুই না আমাকে কথা দিয়েছিস আর চুরি করবি না, তাহলে রাতের বেলা আবার কোথায় যাচ্ছিস? মায়ের কথায় মানিক বললেন, মা তুমি আমাকে ভুল বুঝছো, আমি চুরি করতে যাচ্ছি না। ওই আমাদের গ্রামের করিম চাচার মেয়ে আছে না, ওকে নাকি ভূতে ধরেছে, একজন কবিরাজ আসছে ভূত ছাড়াতে, আমি সেই ভূত ছাড়াতে দেখতে যাচ্ছি। ভূত ছাড়ানো হলে সোজা বাড়িতে চলে আসবো। তখন করিমের মা বলল, সত্যি তো? সত্যি করিমের মেয়ের ভূত ছাড়ানোর দেখতে যাচ্ছিস? মায়ের কথায় করিম বলল, হ্যাঁ সত্যি, তুমি ঘুমাও, যাও, আমি যাচ্ছি। কথাটা বলে করিম চলে গেলেন করিমের বাড়িতে। করিমের মেয়েকে সত্যি সত্যি ভূতে ধরেছে। তো করিম সেখানে যাবার পর দেখলেন অনেকেই বসে আছে। অনেক মানুষ দেখে মানিক মাটিতে ওর জুতাগুলো রেখে সেখানে বসে পড়লেন। এদিকে তখন গ্রামের কেউ কেউ বলছেন, ওই দেখো মানিক চোরা। কিরে মানিক, ভূত ছাড়াতে দেখতে আসছিস? তা এখান থেকে কার বাড়িতে চুরি করতে যাবি শুনি? ওদের কথায় মানিক বললেন, দেখুন এসব ফালতু কথা আমার সামনে বলবেন না একদম, আমি আমার মাকে কথা দিয়েছি, এখন থেকে আর চুরি চামারি করবো না আমি। এরকম কথা তো সব চোরেরাই বলে, কিন্তু কিছুদিন পর ঠিকই চুরি করতে যায়। ওদের কথায় মানিক বললেন, দেখিয়েন, কিছুদিন গেলে দেখিয়েন আমি আর কখনো চুরি করব না। তাই এসব আবুল তাবুল কথা বাদ দিয়ে ভূত ছাড়ানো দেখুন, ওই যে কবিরাজ আসছে। এই বলে মানিক কবিরাজের দিকে তাকালেন। সবাই কবিরাজের দিকে তাকানোর পর কবিরাজ সবার মধ্যে থেকে এসে বসলেন। সেখানে বসে বললেন, মেয়েটাকে নিয়ে এসো, যে মেয়েটাকে ভূতে ধরেছে ওকে আমার সামনে নিয়ে এসো। কবিরাজের কথায় করিম চাচা মেয়েকে ওনার সামনে নিয়ে আসা হলো। তখনও করিম চাচার মেয়ে কেমন করছিল, এর মানে করিম চাচার মেয়ের শরীরে তখনও ভূতটা ছিল। তো মেয়েটাকে কবিরাজের সামনে নিয়ে আসায় কবিরাজ ধুলোর মতো কি জানি হাতের মধ্যে নিয়ে সেগুলো ফু দিয়ে মেয়েটার নাকে মুখে ছিটিয়ে দিলেন। এমন সময় মেয়েটার শরীর থেকে সেই ভূত মানে জিনটা বললেন, বন্ধ কর এসব বন্ধ কর। কবিরাজ তুই কেন আসছিস এখানে? চলে যা বলছি। জিনটার কথায় কবিরাজ বললেন, আমি চলে যাব নাকি তুই চলে যাবি, তোকে মেয়েটার শরীর থেকে ছাড়ানোর জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। এখন বলতো তুই মেয়েটাকে কেন ধরেছিস, কেনই বা ওকে কষ্ট দিচ্ছিস? কবিরাজের কথার জবাবে সেই জিনটা বললেন, আমি মেয়েটাকে পছন্দ করি, ওকে কেন অন্য কোথাও বিয়ে দিতে চাইলো আমি নিয়ে যাব, ওকে কখনো ছাড়বো না। তোর মতো কবিরাজ আমার কিচ্ছুই করতে পারবে না, চলে যা এখান থেকে। জিনের এমন কথা শুনে কবিরাজ বললেন,
আমার বিষয় কি তুই জানিস? তুই কি জানিস আমি যে কোনো জিন পরীকে বন্দি করে আমার হয়ে কাজ করাতে পারি? আমি বন্দি করে আমার যা যা কাজ সেগুলো আমি করাই। আমি চাইলে কোনো পরীকে বন্দি বা বশ করে বিয়ে করতে পারি। তোকে শেষবারের মতো বলছি, তুই কি মেয়েটাকে ছেড়ে যাবি কি না? তখন জিনটা বলে, না, আমি যাব না। তুই কি করতে পারবি কর। কথাটা বলে জিনটা অনেক খারাপ ভাষায় কবিরাজ গালি দিতে থাকেন। জিনটার এমন গালি খেয়ে কবিরাজ বললেন, না রে, তুই ভালো কথার মানুষ না, তুই আমাকে খারাপ ভাষায় গালি দিলি, তোকে বন্দি করে আমার কাজ করিয়ে নিব। কথাটা বলে কিছুক্ষণের মধ্যে কবিরাজ সেই জিনটাকে বোতলবন্দি করে ফেললেন। সবার সামনে জিনটাকে বন্দি করায় সবাই কবিরাজের প্রশংসা করতে থাকে। এদিকে মানিক কবিরাজের সেই কথাটা ভাবতে থাকেন। কবিরাজ জিনটাকে বলছিল, জানিস, আমি চাইলে কোনো পরীকে বশ করে বিয়ে করতে পারি। এই কথাটা মানিকের মাথায় একেবারে গেঁথে গিয়েছিল। মানিক কবিরাজ কথাটা ধরে সেখানে বসে থাকে। এদিকে গ্রামের সবাই যার যার জিন জিন ছাড়াতে দেখতে আসছিল তারা একে একে বাড়িতে চলে যায়। সবাই চলে যাবার পর কবিরাজ করিমকে বলে, আপনার মেয়ে এখন থেকে স্বাভাবিক হয়ে যাবে। ওকে যে জিন ধরেছে ওকে আমি বন্দি করেছি। কবিরাজের কথায় করিম কবিরাজের যে হাদিয়া মানে টাকা সেটা দিয়ে দেন। টাকা নিয়ে কবিরাজ বলেন, আমি চললাম তাহলে, কেমন? কথাটা বলে কবিরাজ হাঁটতে থাকেন। এমন সময় মানিক কবিরাজের কাছে যাওয়ার বলেন, কবিরাজ সাহেব, একটু শুনুন না, আপনার সাথে একটু কথা আছে। মানিকের কথায় কবিরাজ থেমে গিয়ে বললেন, তুই মানিক চোরা না? হ্যাঁ ঠিকই তো, তুই তো একবার আমাদের গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলি। আমার সাথে তোর কি কথা বল, চুরি করার প্ল্যান আছে নাকি? কবিরাজের কথায় মানিক বলল, না কবিরাজ সাহেব, এমন কিছু না, আপনার সাথে অন্য বিষয়ে কথা আছে। আসলে আমি কবিরাজি শিখতে চাই, আমাকে কবিরাজি শেখাবেন? মানিকের কথায় কবিরাজি এসে বললেন, কবিরাজি শিখবি? কবিরাজি শেখা এতটা সহজ না, এগুলো এভাবে হয় না, যা ভাই যা, ঝামেলা করিস না। কথাটা বলে কবিরাজ হাঁটতে থাকে তার বাড়ির দিকে। এদিকে মানিকও হাঁটছে কবিরাজের পেছন পেছন। এইভাবে কবিরাজ বেশ কিছু তো যাবার পর পেছনে ঘুরে দেখলেন মানিক দূরে দাঁড়িয়ে আছে। তার মানে মানিক পেছন পেছন হাঁটছে। মানিককে দেখে কবিরাজ বললেন, এদিকে আয়। আরে এদিকে আয়। কবিরাজের কথায় মানিক ওনার কাছে আসলো। কবিরাজ বললেন, আচ্ছা তুই তো চোর, তুই হঠাৎ করে কবিরাজি শেখার কথা বলছিস কেন? কবিরাজি শেখার ভূত তোর মাথায় আসলো কিভাবে? তখন মানিক বললেন, আমি মায়ের মাথায় হাত রেখে কথা দিয়েছি আর কখনো চুরি করব না, আমি চুরি ছেড়ে দিয়েছি। আপনি তখন করিম চাচার মেয়ের জিন ছাড়ানোর সময় একটা কথা বলেছিলেন, আপনি যে কোনো জিনপুরীকে বশ করে কাজ করাতে পারেন। এই কথাটা শুনে আমার ইচ্ছে হলো কবিরাজি শেখার, জিনপুরীকে বশ করার। মানিকের কথায় কবিরাজ বললেন, দেখ মানিক, তুই চুরি ছাড়ছিস সেটা ভালো কথা, কিন্তু কবিরাজি শেখা এতটা সহজ না, এর জন্য অনেক সাহসের পরিচয় দিতে হয়। তখন মানিক বললেন, আমাকে যতটা সাহসের পরিচয় দিতে হবে দিব, যা করতে হবে তাও করব, তবে আপনি আমাকে কবিরাজি শেখান। মানিকের এরকম কথায় কবিরাজ বলল, সত্যি তুই পারবি? আমি যা করতে বলবো তাই করতে পারবি? ভেবে বল কিন্তু। ভাবাভাবির কিছু নাই কবিরাজ সাহেব, আপনি শুধু বলেন কি কি করলে কবিরাজ হতে পারবো। মানিকের কথায় সে কবিরাজ বললেন, দেখ মানিক, কবিরাজে আমি তোকে শেখাবো তার আগে তোর সাহসের পরিচয় দিতে হবে। ঠিক আছে, সব রকম সাহসের পরিচয় দিতে রাজি, বলেন কি করতে হবে আমাকে। মানিকের কথায় জবাবে কবিরাজ বললেন, তোকে একটা কবরস্থান থেকে একটা লাশের কাফনের কাপড়ের একটু অংশ, সেই লাশের একটা আঙ্গুল কেটে নিয়ে আসতে হবে। কবিরাজের কথায় মানিক বেশ অবাক হয়, ওর মাঝে একটা ভয় কাজ করে। মানিক একটু ভয় পেয়ে বলে, লাশের আঙ্গুল ও কাফনের কাপড়, এগুলো ছাড়া কি অন্য কিছু হবে না? তখন কবিরাজ বললেন, না হবে না, এগুলো যদি আমার কাছে নিয়ে আসতে পারিস তো তোকে কবিরাজি শেখাবো, আর যদি না পারিস তাহলে কবিরাজি শেখার ইচ্ছা বাদ দিয়ে বাড়িতে চলে যা। কথাটা বলে কবিরাজ হাঁটতে থাকলো। মানিক বলেন, দাঁড়ান, ঠিক আছে, আমি রাজি, আমি এখনই যাচ্ছি, এগুলো নিয়ে আসছি। মানিকের কথায় কবিরাজ বললেন, মানিক, আজকে না, আজ হবে না, কালকে অমাবস্যার রাত, কালকে রাতে তোকে এই কাজটা করতে হবে। তুই কালকে রাতে যে কোনো একটা কবরস্থান থেকে লাশের একটা আঙ্গুল ও কাফনের কাপড়ের একটু অংশ এনে আমাকে দিলে আমি তোকে কবিরাজি শেখাবো। কবিরাজের কথায় খুশি মনে মানিক চলে যায় বাড়িতে। বাড়িতে যাবার পর মানিক ঘুমিয়ে পড়ে। পরের দিন মানিক দিনের বেলা খোঁজ করে কোন কবরস্থানে যাওয়া যাবে। এভাবে বেশ কয়েকটা কবরস্থান দেখার পর একটা কবরস্থান দেখে সেটা একটা জঙ্গলের মতো জায়গা।
এই জায়গাটা দেখে মানিক ভাবেন এই কবরস্থানে রাত্রেবেলা আসতে হবে, কারণ জায়গাটা জঙ্গলের মতো, রাতের বেলা এদিকে কোনো মানুষ আসবে না, আমারও কাজ করতে সুবিধা হবে। এরকম একটা চিন্তাভাবনা ঠিক করে মানিক বাড়িতে আসে আর অপেক্ষা করতে থাকে রাতের। সারাদিন অপেক্ষা করার পর রাত হয়। রাত হলে রাতের খাবার খেয়ে মানিকও ঘরে গিয়ে শুয়ে পড়ে, কারণ ভাত খেয়ে বাইরে গেলে ওর মা আবার নানান কথা বলতে পারে। মানিক শুয়ে আছে চুপ করে, ও ঘুমাচ্ছে না, অপেক্ষা করছে গভীর রাতের। ওদিকে বেশ কিছুক্ষণ পর মানিকের মা ঘুমিয়ে পড়ে। মা ঘুমানোর পর রাত একটু গভীর হলে মানিক আস্তে করে দরজা খুলে হাঁটতে থাকে ওই কবরস্থানের দিকে। গভীর রাত, অমাবস্যা রাতে চারিদিকে কুটকুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যেও মানিক হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ মানিকের এগুলো অভ্যাস হয়ে গেছে। এর আগে রাত্রেবেলা কত চুরি করেছে মানিক। যাই হোক, মানিক হাঁটছে এভাবে বেশ কিছুক্ষণ পর সে চলে যায় দিনের বেলা দেখে আসা সেই কবরস্থানে। কবরস্থানে গিয়ে মানিক একটা নতুন কবর খুঁজতে থাকে। 5-7 দিন বা 10-15 দিন কবর হয়েছে আমরা একটা কবর। তো বেশ কিছুক্ষণ খোঁজার পর মানিক একটা কবর দেখতে পায়। তার মনে হয় এই কবরটা কিছুদিন আগের। সে কবরটা দেখে মানিক ওটার মাটি সরাতে থাকে। মানিকের অনেক ভয় করছিলেন, তখন শরীর কাঁপছিলেন। জীবনে রাতের অন্ধকারে অনেক চুরি করেছে সে, কিন্তু এটা একটা ভিন্ন কাজ। অনেক ভয় করার পরও পরিবশ করার নেশায় মানিক সব ভুলে কবরের মাটি সরাতে থাকে। এভাবে মাটি সরানোর পর কবরের বাঁশগুলো সরান। মাটি ও বাঁশ সরানোর পর মানিক কবরের ভিতরের লাশটাকে দেখতে পায়। লাশটাকে দেখে মনে হয় একটা পুরুষ মানুষের লাশ। লাশটাকে দেখে মানিক আর দেরি না করে কবরের ভিতরে নেমে পড়ে আর লাশের কাফনের কাপড়ের একটু অংশ ছিঁড়ে নেয়। কাপড়ের অংশ নেওয়ার পর মানিক সাথে করে নিয়ে যাওয়া ছোট্ট একটা ছুরি বের করেন, কারণ কবিরাজ বলেছিলেন লাশের আঙ্গুল কেটে নিয়ে যেতে হবে। এই ভেবে মানিক ছুরিটা বের করে সেই লাশের আঙ্গুল কেটে ফেললেন। আঙ্গুল ও কাপড়ের অংশ নেওয়ার পর মানিক কবর থেকে উঠতে যাবেন, ঠিক তখনই কবরের ভেতর থেকে কে জানি মানিকের পা টেনে ধরে। কবরের ভেতর থেকে পা টেনে ধরায় মানিকের বুক একদম ধুকপুক করে ওঠে। মানিক তখন অনেক চেষ্টা করে উপরে ওঠার, কিন্তু সে উঠতে পারে না। কি একটা অবস্থা! মানিক চিৎকারও দিতে পারছে না কোনো মানুষ দেখে ফেললে বলে, কিন্তু উপায় না পেয়ে মানিক চিৎকার করতে থাকে আর উপরে উঠে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু মানিকের চিৎকার কেউ শোনে না। এদিকে তখন মানিক একটা আওয়াজ পায়। কেউ মানিককে বলে, আমার আমার আঙ্গুল আমাকে দিয়ে যা, আমার কাপড়ের অংশ আমাকে দিয়ে যা, ওগুলো তুই নিতে পারবি না। এরকম একটা আওয়াজ পাবার পরও মানিক সেই লাশের আঙ্গুল কাপড়ের অংশ তার সাথেই রাতে আর শরীরের সমস্ত শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। এমন সময় মানিক বুঝতে পারে তার পায়ে কেউ কামড় বসিয়ে দিয়েছে। পায়ের মধ্যে কামড় অনুভব করায় মানিক আর সহ্য করতে পারে না। ও লাশের আঙ্গুল ও কাপড়ের অংশ সে কবরে ফেলে দেন আর জীবন বাঁচাতে কবরের পাশে থাকা ছোট্ট ছোট্ট ভাটি গাছ ধরে কোনোভাবে কবরের উপরে উঠে আসে। মানিক কবরের উপরে উঠে আসে, সেখানে আর এক মুহূর্ত দেরি না করে একটা দৌড় দেন। এক দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ বেশ কিছু দূর যাবার পর মানিক দেখেন তার সামনে একটা লাশ দাঁড়িয়ে আছে। লাশটাকে দেখে মানিক সেখানে দাঁড়িয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? লাশ কিভাবে দাঁড়িয়ে আছে? এদিকে সামনে থাকা লাশটা আস্তে আস্তে মানিকের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে মানিক উল্টো দিকে হয়ে ঘুরে দৌড়াতে যাবে, তখনই মানিক দেখেন এদিকেও দাঁড়িয়ে আছে মাথাবিহীন একটা শরীর। মানে শরীর আছে, মাথা নেই, মাথাটা তার মাটিতে পড়ে আছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো মাটিতে পড়ে থাকা মাথাটা কথা বলছে। সেই মাথাটা বলছে, কিরে, লাশের কাপড় নিবি না? লাশের আঙুল লাগবে? নিয়ে আয়, আমার কাছে আয়। কথাটা বলে সেই মাথাটা ভয়ঙ্করভাবে আসতে থাকে। এই দৃশ্য দেখে মানিকের মনে হয় সে ওখানেই ভয়ে মারা যাবে। এমন সময় মাথা ছাড়া শরীরটা মানিকের দিকে এগিয়ে আসতে থাকলে জীবন বাঁচাতে মানিক সামনে পেছনে কোনো দিকে না তাকিয়ে ডান দিকে থাকা একটা বাগানের ভেতর দিয়ে দৌড় দেন। মানিক দৌড়াচ্ছে, ওইদিকে পেছন থেকে আওয়াজ ভেসে আসছে, কত দূর পালাবি, তোকে আজকে ছাড়বো না। এরকম আওয়াজ পেয়ে মানিক পেছনে আর ঘুরে না তাকিয়ে বাগানের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা রাস্তায় উঠে আর এদিকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ঘরে গিয়ে 2-3 গ্লাস পানি খায় মানিক। ওর গলা শুকিয়ে গিয়েছিল ভয়ে। মানিক ভাবতে পারেনি এরকম একটা ঘটনা ঘটবে। বাড়িতে এসে পানি খেয়ে শুয়ে পড়েন মানিক। ওর শরীর তখনও কাঁপছিল ভয়। ও শুয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে যথারীতি মানিকের মা মানিককে ঘুম থেকে ডেকে তুলে বললেন, মানিক, তুই তাহলে ভালো হলি না, তাই না? আমি তোর মা, আমার মাথায় হাত রেখেও তুই মিথ্যা বললি। তোর পায়ে এখনো কাদামাটি লেগে আছে। এর মানে তুই রাতে কোথাও গিয়েছিলি আর দৌড়ে পালিয়ে আসছিলি। চুরি করতে গিয়েছিলি, তাই না? কোথায় চুরি করতে গিয়েছিলি বল আমাকে। মায়ের এমন কথায় মানিক বললেন, মা, বিশ্বাস করো, আমি চুরি করতে যাইনি। আমি চুরি করা ছেড়ে দিয়েছি মা। তুই যদি চুরি না করবি তাহলে তোর পাশের কাদামাটি লেগে আছে কেন? কোথায় গিয়েছিলি জবাব দে। মায়ের কথায় মানিক একটু চুপ থেকে বললেন, আসলে মা, আমি আমার বন্ধুর সাথে গত রাতে যাত্রাপালা দেখতে গিয়েছিলাম। যাত্রাপালা দেখার সময় হঠাৎ সেখানে মারামারি লাগে। মারামারি লাগার কারণে যে যেদিকে পারে দৌড়ে পালায়। আমিও তখন দৌড়ানোর সময় আমার পায়ে কাদা লাগে। মানিকের কথায় ওর মা বললেন, সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। আমি তো চুরি করি না। করলে তো তোমাকে সত্যিটা বলতাম। আমার খিদে লাগছে, খেতে দাও তো। কথাটা বলে মানিক হাত মুখ ধুয়ে খেতে আসলেন। মানিক খেতে আসার পরেও ওর মা বললেন, তবে হ্যাঁ রে বাবা, এইভাবে কি জীবন চলে? কিছু একটা কাজ কর। তুই কাজ করলে আমি তোকে আবার বিয়ে করাবো। তোর কি ইচ্ছে করে না সংসার করতে, বাচ্চার মুখ থেকে বাবা ডাক শুনতে? মায়ের কথায় মানিক বলল, তা তো ইচ্ছে করে, কিন্তু কি করব বলো? আগে চুরি করতাম, তেমন কাজকাম করতাম না। এখন হঠাৎ করে কাজ করি, কিভাবে কিছুদিন সময় লাগবে। এটা বলে মানিক খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজাই কবিরাজের বাড়িতে চলে গেলেন। কবিরাজের বাড়িতে যাবার পর মানিক মন খারাপ করে বললেন, আমি তো কবরস্থান থেকে কিছু নিয়ে আসতে পারিনি কবিরাজ সাহেব। ওগুলো নেওয়ার সময় আমার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে। কথাটা বলে গতরাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন কবিরাজকে। মানিক কবিরাজকে এটাও বলেন, লাশ কিভাবে আমাকে পা টেনে ধরল, কিভাবে বা লাশটা হাঁটাচলা করলো, মারা যাওয়ার পর কি এসব করতে পারে? মানিকের কথায় কবিরাজ বলল, আরে বোকা, মারা যাবার পর ওরা কেউ ফিরে আসে না। এগুলো হলো দুষ্টু জিনের কাজ। ওরা মৃতই ব্যক্তির রূপ নিয়ে মানুষদের ভয় দেখায়। তুই পিশাচ জিনদের পাল্লাই পড়েছিলি। কথাটা বলে কবিরাজ মাথা নাড়িয়ে বললেন, হবে না রে মানিক, হবে না। ভেবেছিলাম তুই সাহস করে লাশের আঙ্গুলো কাফনের কাপড়ের অংশ নিয়ে আসবি, কিন্তু না, তুই এটা আসতে পারলি না। তোকে দিয়ে কবিরাজি হবে না। ভেবেছিলাম তোকে আমার শিষ্য করব, আমার মতো কবিরাজ বানাবো, কিন্তু তুই তো শুরুতেই ভয় পেয়ে পালিয়ে এসেছিস। এখন কিছু করার নেই, যা, বাড়িতে চলে যা। কবিরাজি শেখার ইচ্ছা বাদ দে। কবিরাজের কথায় মানিক বললেন, না না, এমনটা বলবেন না। আমাকে আর একটা সুযোগ দিন, আমি কবিরাজি শিখব। কখনো তো কবরস্থানে যাইনি, তাই ভয় পেয়েছিলাম। দয়া করে আমাকে আরেকটার অনুরোধ দিন, আরেকটা সুযোগ দিন, আমাকে অন্য কোনো কাজ দিন। মানিকের অনেক অনুরোধে কবিরাজ বলেন, ঠিক আছে, তোকে আরেকটা সুযোগ দিলাম। এবার যদি আমার কথা মতো কাজ করতে না পারিস তাহলে কবিরাজি শেখার নাম মুখেও নিবি না। তখন মানিক বলেন, ঠিক আছে, বলেন আমাকে কি করতে হবে, আমি এবার পারবই। মানিকের কথায় কবিরাজ বলেন, তোকে এবার কবরস্থানে নয়, একটা শ্মশান ঘাটে গিয়ে পড়ে যাওয়া লাশের একটু ছায়া একটা হাড় নিয়ে আসতে হবে। আমার কথা বুঝতে পারছিস তো? শ্মশান ঘাটে যখন লাশ পোড়ানো হয়, সেই পড়ে যাওয়া লাশের ছায়া আর ওখানে পড়ে থাকা যে কোনো একটা হাড়। আমাদের উত্তর পাড়ার নদীর পাড়ে একটা শ্মশান আছে, জানিস তো? ওই শ্মশানে প্রায় লাশ পোড়ানো হয়। তুই কি পারবি আমার কথা মতো কাজ করতে? কবিরাজের কথায় মানিক একটু ভয় পেলেও সে রাজি হয়ে যায়। মানিক ওই জমিদার বাড়ির পরীকে বশ করে ওকে বিয়ে করার নেশায় কবিরাজি শিখতে চাচ্ছে। কবিরাজি শিখতে গিয়ে কত বড় ভয়ের মুখোমুখি যে হচ্ছে সেদিকে খেয়াল নেই। কবিরাজের কথায় মানিক রাজি হয়। কবিরাজ বলেন, ঠিক আছে, তুই এখন যা, আমার কথা মতো জিনিসগুলো নিয়ে আসলে তোর কবিরাজি শেখানো শুরু হয়ে যাবে। কবিরাজের কথায় মানিক বললেন, ঠিক আছে, তাহলে আজকে রাতে ওগুলো নিয়ে আসবো। মানিকের এরকম কথায় কবিরাজ বললেন, আরে বোকা, আজকে রাতে গেলে শ্মশানে কিচ্ছু পাবি না। আজকে তো লাশ পোড়ানো হবে না। তোকে খেয়াল রাখতে হবে কবে কোন দিন লাশ পোড়ানো হয়, সেদিন তোকে ছায়ও হাড় নিয়ে আসতে হবে। কবিরাজের কথায় মানিক বুঝতে পারলেন বিষয়টা কি। তখন মানিক বললেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি এখন থেকে খেয়াল রাখবো শ্মশানের কখন কোথায় লাশ দাহ করানো হয়। এই কথাটা বলে মানিক বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সেদিন থেকে মানিক প্রায় সময় শ্মশানের কাছে আয় আর খোঁজ নেয় কেউ মারা গেছে কিনা। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর মানিক শুনতে পারে শ্মশান ঘাটের পাশের গ্রামে একজন হিন্দু মানুষ মারা যায় আর তার শরীর দাহ করানো হবে সেই শ্মশানের রাতের বেলা। এরকম খবর পাওয়ায় মানিক সন্ধ্যার দিকে আগে ভাগে সেই শ্মশানের পাশে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। এইভাবে আর কিছুক্ষণ থাকার পর শ্মশানঘাট থেকে সবাই চলে যায়। নেমে আসে চারিদিকে নীরবতা। সবাই চলে যাবার পর মানিক ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে।
মানিক ঝোপের আড়াল থেকে বেরিয়ে চলে যায় শ্মশানে। ওর অনেক ভয় করছিল শ্মশানে যেতে। মনে পড়ল গত রাতের কবরস্থানের কথা। কবরস্থানের কথা মনে হতে ভয়টা যেন আরও বেড়ে গেল। তখন মানিক মনে মনে বলল, না না, ভয় পেলে চলবে না, আজকে যেভাবে হোক কাজটা করতেই হবে। এই ভেবে মানিক সেখানে যায়। সেখানে একটু আগে লাশটা পোড়ানো হলো। ওখানে গিয়ে দেখেন এখনো হালকা ধোঁয়া উঠছে কাঠকয়লা থেকে। ওখানে যাবার পর মানিক আর দেরি না করে একটু ছাই নিয়ে নিলেন। ছাই নিয়ে কাঠকয়লাগুলো সরিয়ে হাড় খোঁজার চেষ্টা করছেন। এমন সময় মানিক একটা কান্নার আওয়াজ পান। কান্নার আওয়াজ পেয়ে মানিক পেছনে ঘুরে তাকাতে দেখেন একটা মেয়ে পরনে শাড়ি। সেই মেয়েটা কান্না করছে। এই গভীর রাতে শ্মশানে মেয়েটাকে দেখে মানিক ওর কাছে গিয়ে বলেন, আরে আপনি কে? এই গভীর রাতে শ্মশানে এসে কান্না করছেন কেন? মানিকের কথার জবাবে সেই মেয়েটা বলে, আমার বাবাকে একটু আগে দাহ করা হয়েছে। আমার বাবা মারা যাওয়ায় আমি কান্না করছি। মেয়েটার কথায় মানিক বললেন, আরে আপনার কথা তো বুঝলাম, কিন্তু ওনাকে তো পোড়ানো হয়েছে, সবাই চলেও গেছে। আপনি বাড়িতে যান, জায়গাটা ভালো না, যান বাড়িতে যান। কথাটা বলে মানিক মাথা নিচু করে পোড়ানো লাশের হাড় খুঁজতে লাগলেন। এমন সময় পেছন থেকে সেই মেয়েটা বললেন, আমি কিভাবে বাড়িতে যাব? আমিও তো মারা গেছি 1 বছর আগে। মেয়েটার এমন কথায় মানিক চমকে উঠে পেছনে ঘুরতেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। মানিক দেখে একটু আগে কথা বলা মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। মেয়েটার গলা থেকে মাথা পর্যন্ত কঙ্কালের মতো, পুরো শরীরের লোমে ভরা। এরকম একটা ভয়ঙ্কর অবয়ব দেখে মানিক 2 পা পিছিয়ে যায়। এমন সময় সামনে থাকা ভয়ঙ্কর অবয়বটা বলে, কিরে, লাশের হাল লাগবে? আয় আমার কাছে আয়, তোকে হাড় দিচ্ছে, আয়। অবয়বটা এরকম ভয়ঙ্কর কথায় মানিক সেখান থেকে দৌড়াতে যাবে। এমন সময় মানিককে ঘিরে ধরে কয়েকটা শেয়াল। এগুলো সাধারণ শেয়ালের থেকে অনেক বড়। ওদের চোখগুলো চলচল করছে আর মুখ দিয়ে লালা ঝরছে। এরকম দৃশ্য দেখে মানিক ভাবেন আজকে ওর শেষ দিন। সেই ভয়ঙ্কর শিয়ালগুলো ওকে এখানে মেরে খেয়ে ফেলবে। নিজের জীবন বাঁচাতে মানিক আল্লাহর নাম নিয়ে সেখান থেকে এক দৌড় দেন। ওদিকে মানিকের পেছন পেছন সেই বিশাল আকারের ভয়ানক শিয়ালগুলো দৌড়াতে থাকেন। মানিক শরীরের সমস্ত শক্তিতে দৌড়াচ্ছে। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে মানিক হোঁচট খেয়ে পড়ে যায় আর সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। মানিকের যখন জ্ঞান ফেরে তখনও নিজেকে বাড়িতে ওর ঘরে দেখতে পায়। এদিকে মানিকের জ্ঞান ফিরতোর মা বললেন, বাবা মানিক, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? মায়ের কথায় মানিক বললেন, মা এখানে কিভাবে আসলাম? তখন মানিকের মা বলে, তুই এই রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলি, ওই পথ দিয়ে 2 জন লোক আসছিলেন, তখন ওরা তোকে দেখে আর ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাবা, তুই ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন? রাতের বেলা কোথায় গিয়েছিলি? মায়ের কথায় মানিক বলেন, মা আমার একটা বন্ধুর ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, পরে সেখান থেকে বাড়িতে ফেরার সময় ভয় পেয়েছি, ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মানিকের কথার মা বলেন, তাই নাকি? তাহলে তো তোকে হুজুর বা কবিরাজের কাছে নিয়ে গিয়ে শরীর ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসতে হবে। মায়ের কথা জবে মানিক বলেন, সমস্যা নেই মা, আমি একাই গিয়ে কোনো কবিরাজের কাছে ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসবো। এই বলে মানিক উঠে গোসল করে। গোসল করে কিছু খাবার খেয়ে চলে যায় ওই কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে যাওয়ায় কবিরাজ বলে, কিরে মানিক, আমার কথা মতো শ্মশান থেকে লাশ পোড়ানো ছাই ও হাড় নিয়ে আসছিস কি? কবিরাজের কথায় মানিক বলেন, না কবিরাজ সাহেব, আমি এসব নিয়ে আসতে পারিনি। আমার কবিরাজি শেখার শিক্ষা হয়ে গেছে। অল্পর জন্য কাল মারা যায়নি, আল্লাহ বাঁচিয়েছে আমাকে। আমি আর কবিরাজি শিখতে চাইব না, ভালো থাকবেন আপনি। কথাটা বলে মানিক সোজা চলে আসছে বাড়িতে। কবিরাজি শেখা যে এতটা সহজ না মানিক বুঝতে পারে। মানিক পরে এটাও বুঝতে পারে ওই কবিরাজের মতলব ভালো খারাপ। কবরস্থানে লাশের কাফনের কাপড়ের অংশ, আঙুল, এরপর শ্মশান ঘাটে লাশ পুরনো ছাই ও হাড়, এগুলো দিয়ে উনি কালো জাদু করত। এগুলো নিয়ে না আসাই ভালো হয়েছে। মানিক ওর ভুল বুঝতে পেরে মনে মনে বলে, আমি আর কবিরাজি শিখব না, রাতের বেলা ওরকম ভয়ঙ্কর কাজও করব না। গতরাতে দৌড়াদৌড়ি করে মানিকের শরীরটা অনেক দুর্বল হয়ে যায়। তাই সেদিনটা মানিক কোথাও না গিয়ে বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দেন। সেদিন রাতের ঘটনা। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় মানিক। মানিক ঘুমানোর পর একটা স্বপ্ন দেখে। মানিক দেখে ও দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির পাশে, আর মানিকের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ওই পরীটা। সেই পরীটা তখন মানিককে বলে, মানিক, তুমি রাত্রের বেলা জমিদার বাড়িতে একা আসবা, তোমার সাথে আমার কথা আছে। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মানিকের। মানিকের ঘুম ভেঙে যাওয়ায় ও ভাবতে থাকে, এটা কি স্বপ্ন দেখলো, এটা কি আদৌ সত্যি নাকি শুধু স্বপ্ন? এসব ভাবতে ভাবতে রাতটা কেটে যায় মানিকের। এভাবে পরপর 3 রাত মানিক একই স্বপ্ন দেখে।
দিন রাত একই স্বপ্ন দেখার পর মানিক ভাবেন, দিন রাত একই স্বপ্ন দেখলাম, এটার মানে কি হতে পারে? তাহলে কি সত্যি জমিদার বাড়ির পরী আমার সাথে কথা বলতে চায়? ও কি কথা বলতে চায়? এসব কথা ভাবতে ভাবতে মানিক ঠিক করলেন আজ রাতেও একা ওই জমিদার বাড়িতে যাবে। তো কথা মতো সেটাই করলেন। সেদিন রাতে মায়ের চোখ ফাঁকি দিয়ে মানিক চলে গেলেন সেই পুরনো জমিদার বাড়ির কাছে। সেখানে যাবার পর একটু ভয় নিয়ে মানিক বাড়ির ভেতরে ঢুকলেন। সেখানে ঢুকে এদিক সেদিক তাকাতে থাকেন মানিক, আর ওই পরীটাকে খুঁজতে থাকে। এমন সময় মানিক একটা আওয়াজ পান, কেউ নূপুর পরে হেঁটে হেঁটে আসছে মানিকের কাছে। এভাবে একটু পরেই সেই নূপুরের আওয়াজ মানিকের পেছনে এসে থেমে গেল। পেছনে আওয়াজ থেমে যাওয়ায় মানিক পেছনে ঘুরে দেখেন সেই সুন্দরী পরীটা পেছনে দাঁড়িয়ে আছে। সেই পরীকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মানিক। এমন সময় সেই পরীটা মিষ্টি কণ্ঠে বলে, তুমি তাহলে আসছো? তখন মানিক বলে, আপনি আসলে কি? আমার স্বপ্নে আসেন কেন? আমাকে দেখা করতে বলেছেন, বলুন আমাকে কি বলবেন? মানিকের কথাই সেই পরীটা বলেন, একটা সত্যি কথা বলবা কেমন? আমাকে কি তোমার ভালো লাগে? আমাকে কি পছন্দ করো? পরীর এমন কথায় মানিক অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা মানিক সত্যি তো পরীকে পছন্দ করে বিয়ে করতে চায়। এমন সময় সেই পরী বলেন, আমি জানি আমাকে পছন্দ করো, ভালোবাসো। আমি তোমার বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। তুমি কবিরাজি শিখে আমাকে বশ করে বিয়ে করার স্বপ্ন দেখো। আমাকে পাবার জন্য তুমি কবিরাজি শিখতে কত ভয়ঙ্কর কাজ করছো। আমি এটাও জানি তুমি কবিরাজি শিখতে পারোনি, আমাকে আপন করে পেতে এত কিছু করেছো। এই বিষয়টা ভালো লাগছে আমার। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমরা বিয়ে করব, কিন্তু একটা সমস্যা আছে। পরীর কথায় মানিক বললেন, কি সমস্যা? তখন পরীটা বলে, আমি এই জমিদার বাড়ি থেকে বের হতে পারি না। এই বাড়ির যে সীমানা আছে, আমি এর মধ্যেই বন্দি। পরীর কথায় মানিক বললেন, আপনি কোথায় বন্দি? আপনাকে এই জমিদার বাড়ির সীমানার বাইরে বের হতে হলে কি করতে হবে? তখন পরীটা বললেন, এই জমিদার বাড়ির একটা জায়গা, একটা ছোট্ট বক্স লুকানো আছে। সেই বক্সের ভিতরে একটা পুতুল আছে। সেই পুতুলের শরীরে 3টা গিট বাঁধা আছে। পুতুলটার শরীর থেকে সেই 3টা গিট খুলে দিলে আর পুতুলটা আগুনে পুড়িয়ে ফেললে আমি এখান থেকে মুক্ত হয়ে যাব। পরীর কথাই মানিক বললেন, কোথায় আছে সেই জায়গা? আমাকে দেখিয়ে দিন। আপনাকে পছন্দ করি আমি, আমি আপনাকে মুক্ত করব। মানিকের কথায় পরী বললেন, আসো আমার সাথে। এই বলে পরী হাঁটতে লাগলেন। পরীর পেছনে মানিকও হাঁটছে। এভাবে একটা জায়গায় গিয়ে পরী থেমে বলল, মানিক, এই যে এই জায়গার মাটি খুঁড়ে দেখো, ওই বক্সটা পাবা। পরীর কথায় মানিক সেখান থেকে মাটি সরাতে থাকে। মানিক মাটি সরাচ্ছে আর পরীকে বলছে, আচ্ছা আপনার নাম কি? আপনি এই জমিদার বাড়িতে বন্দি কতদিন থেকে? মানিকের কথা জবাবে পরী বলেন, আমার নাম আলিসা। আমি এই জমিদার বাড়িতে অনেক বছর ধরে বন্দি। যখন এই জমিদার বেঁচে ছিলেন তখন থেকে। আমাকে পছন্দ করতেন এই জমিদার। আমাকে পছন্দ করে জোর করে বিয়ে করতে চাইছিল, কিন্তু আমি জমিদারকে বিয়ে করতে রাজি না হলে সে জমিদার একজন তান্ত্রিককে দিয়ে আমাকে এই বাড়ির সীমানায় বন্দি করে রাখে। আমি বন্দি হবার কয়েক বছর পর সবাই রোগে মারা যায়। তখন জমিদার ও জমিদারের বাড়ির সবাইও মারা গিয়েছিল। ওরা তো মারা যায়, পড়ে থাকে জমিদার বাড়িটাও। আমি এখানে বন্দি থাকা অবস্থা অনেকে লোভে পড়ে আসে এই জমিদার বাড়িতে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজে। আমি সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই। সবার মতো সেদিনও তোমাকে ভয় দেখিয়েছিলাম। আলিসা পরীর কথায় মানিক বললেন, ও তাই? আপনি সেদিন ভয় দেখানোর পর ভেবেছিলাম আপনি ভয়ঙ্কর কোনো ডাইনি বা পেতনি হবেন। মানিকের কথায় পরী বললেন, না, আমি ওসব কিছু না, আমি ভালো পরী। এদিকে ততক্ষণে মানিক মাটি সরিয়ে ওই বক্সটা পেয়ে গেলেন। সে বক্সটা পেয়ে মানিক উপরে তুলে কিছু একটা দিয়ে আঘাত করে ওটার মুখ খুলে ফেললেন। বক্সটার মুখ খুলে মানিক দেখেন সত্যি ওটার ভিতরে একটা পুতুল। সেই পুতুলে 3টা গিট দেওয়া সুতো দিয়ে। পুতুলটা দেখিয়ে পরী বলেন, মানিক, হ্যাঁ, এটার কথাই বলছিলাম। পুতুল থেকে 3টা গিট খুলে দাও। পরীর কথা মতো মানিক তাই করলেন। পুতুল থেকে 3টা গিট খুলে দিলেন আর পুতুলটা আগুনে পুড়িয়ে ফেললেন। পুতুলটা পুড়িয়ে ফেলায় পরী খুশি হয়ে বললেন, হয়ে গেছে মানিক, আমি এখন মুক্ত, আমি এখন বাইরে যেতে পারবো। চলো তুমি বাড়ির দিকে চলো, যেতে যেতে কথা বলি। কথাটা বলে পরী আর মানিক হাঁটতে হাঁটতে থাকে মানিকের বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে পরী বলে, মানিক, আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ। তোমার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমাদের একে অপরকে ভালো লাগে, তাহলে আমি বিয়ে করে ফেলি, কি বলো? পরীর কথায় মানিক যেন অবাক হয়ে যায়। মানিক চিন্তা করে, এটা কি স্বপ্ন না বাস্তব যে পরীকে অনেকটা পছন্দ করে, যাকে বিয়ে করার স্বপ্ন দেখে। সে পরী কিনা মানিককে বিয়ের কথা বলছে। পরীর এমন কথায় মানিক খুশি মনে রাজি হয়ে যান আর বলেন,
তোমাকে আমি বিয়ে করতে পারি, আমি তো চাই করতে, কিন্তু একটা সমস্যা আছে। আমার বাড়িতে তো আমার মা আছে। তোমাকে বিয়ে করলে আমার মাকে কি বলবো? উনি কি মেনে নেবে? মানিকের কথায় পরি বললেন, তোমার মা জানলে তো আমাকে বিয়ে করার পর আমি মানুষের রূপে সংসার করব তোমার সাথে? তোমার মা বুঝতেই পারবে না আমি মানুষ না, আমি একটা পরী। কিন্তু তবুও যদি কোনো সমস্যা হয়। মানিকের কথায় পরি বললেন, তার মানিকে আমাকে বিয়ে করতে চাও না? আমি কি চলে যাব? না না, যেও না। ঠিক আছে, আমি রাজি। তোমাকে বিয়ে করার পর তুমি মানুষ রূপে থেকো, এতেই হবে। আর কখনো মা ভুল করে যেন গেলেও আমি মাকে বুঝিয়ে বলবো। আজকে তো অনেক রাত হয়েছে, তুমি আজকে চলে যাও। কালকে রাতে আমি তোমাকে বিয়ে করবো আর বাড়িতে নিয়ে আসবো। মানিকের কথায় পরি বললেন, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। এই বলে চলে গেলেন আলিসা পরি। ও চলে যাবার পর মানিক সাবধানে ওর ঘরে ঢুকে শুয়ে পড়লেন। মানিক শুয়ে আছে, ঘুমাতে পারছে না খুশিতে। কাল পরি ওর বিয়ে, কাল থেকে পরি হবে ওর বউ। এসব ভাবতে ভাবতে সে রাতটুকু পার করিয়ে দিলেন। রাত পেরিয়ে দিন আসায় মানিক ওর মাকে বললেন, মা, আজকে বিকালে একটা বন্ধুর শ্বশুরবাড়িতে যাব, ফিরতে রাত হবে, চিন্তা করো না। মানিকের কথায় ওর মা বললেন, যাবি যাস, কিন্তু বেশি রাত করে ফিরিস না। মায়ের কথায় রাজি হলেন মানিক। এদিকে কেটে গেল সেদিনটা। দিন শেষে রাত আসে, মানিক বাড়ি থেকে বেরিয়ে যান বাইরে। মানিক বাইরে যাওয়ার পর পরি আসে মানিকের কাছে। পরি আসার পর বেশ কিছুক্ষণের মধ্যে মানিক পরীকে বিয়ে করে। বিয়ে হয় মানিক বলেন, চলো এবার তোমাকে আমার বাড়িতে মায়ের কাছে নিয়ে যাই, তুমি মানুষের রূপে থাকো। আমার মা যাই বলুক তুমি কিছু না বলে চুপ হয়ে দাঁড়িয়ে থাকবা। মানিকের কথায় পরি রাজি হলে মানিক পরীকে নিয়ে বাড়িতে যায়। বউ নিয়ে বাড়িতে এসে মানিক ওর মাকে ডাক দেন। মানিকের ডাকে ওর মা ঘর থেকে বেরিয়ে তো অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানিক বাবা, এটা কে? বউ সেজে তোর পাশে দাঁড়িয়ে আছে। মায়ের কথা জবাবে মানিক বলেন, মা, আসলে আমি বিয়ে করে ফেলেছি, আমার বন্ধু শালি। ওকে দেখে আমার পছন্দ হলো, তাই আর দেরি করলাম না, বিয়ে করেই ফেললাম। তাছাড়া জানোই তো, এমনিতে বিয়ে করতে গেলে মানুষ শয়তানি করে, খালি বলে চোর চোর, বুঝতেই তো পারছো। আমি বিয়ে করে সংসার হই, তুমি এটা চাও না? মানিকের কথার মা বলল, হ্যাঁ সেটা তো চাই, হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে আসবি ভাবতে পারিনি। বিয়ে যেহেতু করেছিস, তাহলে আমি আর কি বলবো, আমি মেনে নিলাম। তা বৌমা, তোমার নাম কি? মায়ের কথা আলিসা বলল, মা, আমার নাম আলিসা। তখন মানিকের মা বলল, মাশাল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর। মানিক, যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। মায়ের কথায় মানিক আলিসা পরীকে নিয়ে ঘরে গেলেন। এই ঘটনার পরের দিন সকালে আশেপাশে সবাই মানিকের বউ দেখতে আসলেন। সবাই বউ দেখে অনেক প্রশংসা করলেন, কারণ আলিসা ছিল অনেক সুন্দরী। আলিসা তো একটা পরী, এটা তো আর কেউ জানতো না মানিক ছাড়া। বিয়ের পর আলিসা পরী মানিকের সাথে সংসার করতে থাকে। এদিকে বিয়ে করার পর মানিকও কাজ করতে থাকে। মানিক যে কাজ পায় সেটাই করে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক সন্ধ্যাবেলা মানিক কাজ শেষে বাড়িতে আসলে মানিকের মা বলে, বাবা মানিক, ঘরে তো বাজার নেই বাবা, তুই হাত মুখ ধুয়ে বাজারে যা, গিয়ে বাজার করে নিয়ে আয়। মায়ের কথায় মানিক তাই করলেন। হাত মুখ ধুয়ে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে যা যা লাগে সবকিছু নিলেন, সাথে নিলেন একটা ইলিশ মাছ। সবকিছু নিতে নিতে বেশ রাত হতে গেলেন। গ্রামে এমনিতেই 9টা-10টা বাজলেই রাত হয়ে যায়, সেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তো মানিক বাজার করেই বাড়ির দিকে রওনা করে। মানিক হেঁটে হেঁটে আসছে, বাড়িতে আসতে 10 মিনিটের মতো সময় লাগবে। মানিক হাঁটতে হাঁটতে একটা কালবাট পরে সেই কালবাটের কাছে আসে। মানিক সেখানে আসার পর যখন জায়গাটা ক্রস করবে এমন সময় একটা আওয়াজ ভেসে আসে মানিকের কানে, মানিক, তোর ব্যাগে থাকা ইলিশ মাছটা দিয়ে যা। এরকম একটা আওয়াজ শুনে মানিক আশেপাশে ঘুরে তাকান, কিন্তু কাউকে দেখতে পান না। কাউকে না দেখে মানিক আবারও হাঁটতে যাবে এমন সময় আবার কেউ বলে, মানিক, তোর ব্যাগের মাছটা আমার অনেক পছন্দ হয়েছে, ওটা দিয়ে যা। বারবার এরকম আওয়াজ শুনে মানিক বলে, কে কথা বলে? এই বলে পেছনে ঘুরে তাকায় মানিক। মানিক পেছনে ঘুরে তাকিয়ে চমকে ওঠে। মানিক দেখে কালো কুচকুচে একটা বাচ্চা ছেলের মতো একটা ভয়ঙ্কর অবয়ব। সে ভয়ঙ্কর অবয়বটাকে দেখে মানিক অনেক ভয় পেয়ে যান। তখন সে অবয়বটা বলে, মানিক, তোর ব্যাগের মাছটা আমাকে দিয়ে দে। তখন মানিক সাহস করে বলে, আমি কেন আমার মাছ দিব? এটা আমি বাজার থেকে কিনেছি, আমার পরিবারের জন্য এই মাছ আমি দিতে পারবো না। তখন সে অবয়বটা বলে, মাছ না দিলে তুই যেতে পারবি না। কথাটা বলে সেই কালো কুচকুচে অবয়বটা একটা কুকুরের রূপ নেয়। কুকুরের রূপ নিয়ে মানিকের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে সে আর কোনো উপায় না পেয়ে মানিক পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সজোরে সেই কুকুররূপী জিনটার মাথায় আঘাত করে।
মানিক কুকুরটার মাথায় আঘাত করার সাথে সাথে কুকুরটা বিকট শব্দে চিৎকার করে আর বাতাসে মিশে যায়। কুকুরটা বাতাসে মিশে যাওয়ার সাথে সাথে মানিক সেখানে আর দেরি না করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর মানিক ওর মাকে বাজারটা দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে যায়। ঘরে গিয়ে মানিক আলিসা পরীকে বলে, আলিসা, একটা সমস্যা হয়ে গেছে। একটু আগে রাস্তায় একটা ভয়ঙ্কর জিনের মুখোমুখি হয়েছি। আমার কাছে মাছ চেয়েছিল, পরে ওকে আঘাত করেছি। সব ঘটনা শুনে আলিসা বলে, ওরা হলো পিশাচ জিন। ওরা এভাবে অনেকের কাছ থেকে মাছ চায়, কারো কাছে মা মিষ্টি চায়। তুমি ভয় পেও না, আমি তো আছি। আলিসার কথায় মানিক একটু সাহস পেয়ে শুয়ে আরাম করে। এর ঠিক কিছুক্ষণ পর রান্না হলে মানিক ওর মা ও বউ সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে মানিক ফিল করে ওর শরীর একটু দুর্বল লাগছে। তো শরীর দুর্বল লাগায় মানিক তেমন কিছু মনে করে না। চিন্তা করে শরীর দুর্বল লাগতে পারে, খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। এই ভেবে কাজে চলে যায় মানিক। এই ঘটনার পর থেকে মানিকের সাথে শুরু হয় এক অবাক করা ভয়ঙ্কর ঘটনা। মানিক রাত্রেবেলা ঘুমালে দুজন ভয়ঙ্কর জিনিস বলে, মানিক, তুই আমার ছেলেকে মেরেছিস, আমরা তোকে ছাড়ব না। আমাদের ছেলেকে যেভাবে মেরেছিস আমরা তোকে আর তোর পরিবারকে সেভাবে মারব। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় মানিকের। মানিকের ঘুম ভেঙে যেতেও আলিসা পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে আলিসা বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে আসছি। এই বলে আলিসা পরী চলে যায় আর খোঁজ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসে। আলিসা পরী ফিরে এসে বলে, মানিক, একটা ঝামেলা মনে হয়ে গেছে। তুমি সেই রাতে যে জিনটাকে আঘাত করেছ ও একটা কম বয়স্ক জিন ছিল। ওরা মেছো জিন, ওদের পছন্দের খাবার হলো মাছ। তুমি সেই কম বয়স্ক জিনটাকে আঘাত করার কারণে ও মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এখন ওর পরিবারের সদস্যরা তোমার পেছনে লেগেছে। আমি ওদের সাথে কথা বলেছি, বুঝে বলেছি, দেখি ওরা বোঝে কিনা। ওদের পুরো পরিবার তোমার উপর রেগে আছে। পরীর কথায় মানিক ভয় পেয়ে বলে, আমি তোকে ইচ্ছে করে মারিনি, আমাকে কুকুররূপে ভয় দেখাতে আসছিল বলে আঘাত করেছে, এতে আমার কি দোষ? মানিকের কথায় পরী বলেন, মানিক, তোমার কথা আমি বুঝতে পারছি। আমরা বুঝলে ওরা বুঝবে না। ওরা তোমার পেছনে লেগেছ, তাই এখন থেকে রাত করে বাইরে বের হবা না। রাতে বাড়িতে থাকবা, আর বাড়িতে তো আমি আছি। আমি থাকতে ওরা তেমন ক্ষতি করতে পারবে না। আলিসা পরীর কথায় মানিক রাজি হন। এরপর থেকে মানিক রাত করে বাইরে যান না। কিন্তু প্রতি রাতে মানিক সে ভয়ঙ্কর জিনেদের স্বপ্ন দেখতে থাকে। এভাবে যতদিন যায় মানিকের শরীর তত খারাপ হতে থাকে। মানিকের শরীর দুর্বল হয় আর শরীর শুকিয়ে যেতে থাকে। শুধু মানিকের না, মানিকের মায়েরও এরকম শুরু হয়। মানিকের মায়ের শরীর শুকিয়ে যেতে থাকে আর দুর্বল হয়ে যায়। এরকম অবস্থা হওয়ায় মানিক এক রাতে আলিসা পরীকে বলে, আলিসা, এরকম কেন হচ্ছে? দিন দিন আমার শরীর খারাপ হচ্ছে, শুধু আমার না, মায়ের শরীর এরকম হচ্ছে। এরকম তো আগে ছিল না। মানিকের কথায় পরী বলে, এটা নিশ্চয়ই পিশাচ জিনেদের কাজ। ওরা নিশ্চয়ই প্রতিশোধ নিতে এটা করেছে। আলিসা পরী ও মানিকের গল্পর মাঝে সেই রাতে মানিক বুঝতে পারেন ওর ঘরের বাইরে কেউ হাঁটাহাঁটি করছে। শুধু তাই না, বাইরে থেকে কেমন একটা আওয়াজ করছে। এরকম আওয়াজ পেয়ে মানিক চুপ করে রইলেন। তখন বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসলেন, তোদের কাউকে ছাড়বো না, সবাই মরবি তোরা। এরকম আওয়াজ পেয়ে আলিসা পরী বলে, মানিক, তুমি ঘরে থাকো, কোথাও বের হবে না, আমি দেখছি কি করা যায়। ওদের এত সাহসে কিভাবে তোমাকে মৃত্যুর হুমকি দেয়ার? এই বলে আলিসা পরী বাইরে যায়। আর মানিক তখন শুনতে পায় বাইরে কেমন একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ যুদ্ধ করছে। এরকম আওয়াজ পেয়ে বেশ কিছুক্ষণ পর আলিসা পরী আবার ঘরে আসে। তখন মানিক দেখেন আলিসা পরীর শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন। আলিসা পরীর এরকম অবস্থা দেখে মানিক বলেন, আলিসা, কি হয়েছে তোমার? তোমার শরীর এরকম হলো কিভাবে? তখন আলিসা বলে, ওদের সাথে যুদ্ধ করেছে। মানিক, আমার মনে হয় আমি একা ওদের সাথে পারবো না। এদিকে তোমাদের শরীরও খারাপ হচ্ছে, তোমার কোনো কবিরাজের কাছে যাওয়া দরকার। পরী কথা আমি বললাম, সেটাই করতে হবে। কাল যাবো কোনো কবিরাজের খোঁজে। মানিকের কথা আলিসা পরী বললেন, তুমি ঘুমাও, আমার একটু জিনরাজ্যে যেতে হবে আমার চিকিৎসা করাতে। কথাটা বলে আলিসা পরী চলে গেলেন জিনরাজ্যে। আলিসা চলে যাবার পর নিজের চিকিৎসা নিয়ে আবার চলে আসলেন। এদিকে পরের দিন সকালে খাবার সময় মানিকর মাকে বললেন, মা, দিন দিন আমারও তোমার শরীর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় জিন ঘটিত কোনো সমস্যা আছে। আমি খাবার খেয়ে একজন কবিরাজের কাছে যাই, তুমি কি বলো? মানিকের কথার মা বলেন, হ্যাঁ, আমার এরকম কিছু মনে হয়। আমি বেশ কিছুদিন ধরে স্বপ্নে একটা ভয়ঙ্কর অবয়ব দেখতে পাই, একটা মহিলা ভয়ঙ্কর অবয়ব। তুই খাবার খেয়ে দেখতো কোনো কবিরাজের খোঁজ পাস কিনা। মায়ের কথায় মানিক খাবার শেষ করবেন এমন সময় মানিকের বাড়ি বাইরে থেকে একজন লোক মানিককে ডাকতে থাকে।
সে লোকটা ডাকে আলিসা পরি মানিকের দিকে তাকিয়ে ঘরের ভেতরে চলে যায়। এদিকে তখন মানিক বাইরে বের হয়ে দেখেন একটা লোক। ওনাকে দেখে তান্ত্রিক বা কবিরাজদের মতো লাগে। ওনাকে দেখে মানিক বললেন, কে আপনি? আমাকে ডাকছেন নাকি? তখন সে লোকটা বলেন, হ্যাঁ, আমি আপনাকে ডাকছি। আমি একজন কবিরাজ। আপনার কাছে আসছে কারণ আমার মনে হয় আপনি জিন ঘটিত কোনো সমস্যায় আছেন। কবিরাজের কথায় মানিক অবাক হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা আপনি জানেন কিভাবে? তখন সে কবিরাজ বলেন, আমাকে নিয়ে বাড়ির ভেতরে চলুন, তারপর সব বলছি। ওনার কথায় মানিক ওনাকে নিয়ে বাড়ির ভেতরে আসে আর বসতে দেন। উনি বসায় মানিকের মা বলেন, মানিক, কে উনি? তখন সে কবিরাজ বলেন, আমি একজন কবিরাজ। আমি জানি আপনাদের বাড়ির ওপর একটা পিশাচ জিন পরিবারের নজর পড়ছে। কবিরাজের কথায় মানিক বলেন, আপনি কিভাবে জানলেন? মানিকের কথার জবাবে কবিরাজ বলেন, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনারা ওই মায়ের যে পিশাচ জিনটার ক্ষতি করতে চাইছেন, সেই পিশাচ জিনটা আমার পূর্বের শত্রু। ওই জিনটা আমার ছেলের ক্ষতি করে পালিয়ে আজ থেকে 6 মাস আগে। তখন থেকে আমি ওকে খুঁজছি। গত 2 দিন আগে আমি আমার জিনের মাধ্যমে জানতে পেরেছি ওই পিশাচ জিনটার সন্তান মেরে ফেলেছেন আপনি, তাইও আপনার পেছনে লেগেছে। আপনার খোঁজ পেয়ে আসলাম আপনার বাড়িতে। কবিরাজের কথায় আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি আসছেন, ভালো করেছেন। আপনি না আসলে আজ আমি যে কোনো একজন কবিরাজকে নিয়ে আসতাম আমাদের বাড়িতে। আপনি আসছেন, আপনি কি পারবেন ওর শক্তিতে? মানিকের কথায় কবিরাজ বললেন, অবশ্যই পারবো। ওই জিনটা আপনাদের মতো আমারও শত্রু। আমি বাড়িতে আসছি শুনে ও নিশ্চয়ই পালিয়ে গেছে। তবু দেখি আমি ওকে হাজির করতে পারি কিনা। কথাটা বলে কবিরাজ সেই পিশাচ জিনটাকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু ও আর হাজির হয় না। সেই জিন হাজির না হওয়ায় কবিরাজ বলেন, ও মনে হয় ভয় অনেক দূরে সীমানার বাইরে পালিয়ে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনার বাড়ির ও শরীর বন্ধ করে দিয়ে যাচ্ছি। এরপর সেই জিন আর আসার সাহস পাবে না। এই বলে কবিরাজ মানিক ও মানিকের মায়ের শরীর ফু দিয়ে দেন। তখন মানিকের মা মানিককে বলেন, মানিক, বৌমাকে ডাক, ও শরীরটা বন্ধ করে নেই, কি জানি যদি পরে সমস্যা হয়। মায়ের কথায় মানিক মনে মনে ভাবলেন, আলিসা কবিরাজের সামনে আসলে তো ধরা পড়ে যাবে। এই ভেবে মানিক বুদ্ধি করে বললেন, না মা, ওর কোনো সমস্যা হবে না। বুঝোই তো, নতুন বউ এনার সামনে আসবে না, বাদ দাও, ওর শরীর বন্ধ করতে হবে না। মানিকের কথার মা আর কিছু বললেন না। তখন কবিরাজ ওদের শরীর ও বাড়ি বন্ধ করে দিয়ে চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর মানিক ঘরে গেলেন আর ওর বউ আলিসা পরীকে বললেন, এখন বাইরে আসো, কবিরাজ চলে গেছে। মানিকের কথায় পরি বললেন, কবিরাজ কি বলল? ওই পিশাচ জিনটাকে হাজির করতে পারিনি বুঝি? না, পারিনি। ওনাকে অনেক দূরে পালিয়ে গেছে। পরে আমারও মায়ের শরীর বন্ধ করে দিয়ে চলে গেছে, বলেছে আর কোনো সমস্যা হবে না। মানিকের কথায় পরি বললেন, তাহলে ঠিক হয়ে যাবে হয়তো। পরি কথায় মানিকও কিছুটা সাহস ফিরে পেলেন। এই ঘটনার পর থেকে মানিক রাতে ঘুমাতে মাঝে স্বপ্ন না দেখলেও পরের দিন ওর থেকে আর ওর মায়ের শরীর ঠিকই খারাপ হতে থাকে। এভাবে 2-3 দিন যাবার পর মানিকের শরীরে অনেকটা খারাপ হয়ে যায়। ওর মায়ের শরীর এতটাই খারাপ হয় যে হাঁটা চলাফেরা করতে পারে না, ঠিক মতো কথাই বলতে পারে না। এদিকে মানিকের শরীরও তেমন একটা ভালো না। তবু মায়ের শরীর খারাপ দেখে চিন্তা করে মাকে হাসপাতালে নিয়ে যাবে, সুস্থ করবে, কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হয় না। মানিকের মা অসুস্থ অবস্থায় এক রাতে মারা যায়। মানিকের মা মারা যাওয়ায় মানিক অনেক ভেঙে পড়ে। মা ছাড়া মানিকের কেউ ছিল না। এদিকে মাকে হারিয়ে আলিসাও মন খারাপ করে। মাকে হারিয়ে মানিকের মনে একটা জেদ চেপে বসে। মানিক ভাবে ওই পিশাচটাই মাকে মেরেছে। এইভাবে মানিক ঠিক করে অন্য কোনো কবিরাজের কাছে যাবে। মানিকের কথা আলিসা বলে, মানিক, এসব বাদ দাও না, মাকে হারিয়ে ফেলেছ, এখন মিছে মিছে ওদের সাথে ঝামেলা করে কি লাভ বলো? একজন কবিরাজের কাছে গেলে আবার হয়তো ঝামেলা হবে, আর গেলেও কিছুদিন পর যেও। কিন্তু মানিক জেদ ধরে বসেছে কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাবেই। এইভাবে মানিক পরের দিন কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে এমন সময় মানিকের কাছে আসে সে কবিরাজ যিনি কিছুদিন আগে আসছিল। সে কবিরাজ আসায় মানিক বলেন, আপনি আপনি সেদিন বলছিলেন ওই পিশাচ জিনটা দূরে কোথাও পালিয়ে গেছে, ও আমারও আমার মায়ের কোনো ক্ষতি করবে না। তাহলে এমনটা কেন হলো? আমার মা কেন মারা গেল? আমার মায়ের মৃত্যু অস্বাভাবিক ছিল। মানিকের কথায় কবিরাজ বলেন, আমি তো ঠিকমতো কাজ করে দিয়েছিলাম, তবুও কেন যে এমনটা হলো? তুমি বাবা চিন্তা করো না, তোমার মা মারা গেছে, তোমার যেন কিছু না হয় সে ব্যবস্থা করি। আমি তোমার শরীর বন্ধ করে দিয়ে যাই, তোমার যেন কোনো ক্ষতি ওরা করতে না পারে। এই বলে কবিরাজ মানিককে একটা তাবিজ দেন। তাবিজটা দিয়ে হাত বেঁধে রাখতে বলে চলে যান সেই কবিরাজ। কবিরাজ চলে যাওয়ার পর মানিক মনে মনে ভাবেন, আচ্ছা এই কবিরাজকে
আমরা যখন কোনো কবিরাজ বা হুজুরের কাছে যেতে চাই তখনই উনি আসে। এসব ভাবতে ভাবতে মানিকের একটু সন্দেহ হয়। তখন মানিক ওর পরিবউ আলিসাকে বলেন, আলিসা, আমি বাজার থেকে আসছি একটু, কেমন? এই বলে মানিক বাজারের নাম করে ফাঁকা একটা জায়গায় যান। সেখানে গিয়ে কবিরাজের দেয়া তাবিজটা খুলেন। তাবিজটা খুলে মানিক অবাক হয়ে যান, কারণ তাবিজের ভেতরে কাগজে তো আরবি লেখা থাকে, ওখানে আরবি লেখার বদলে কেমন একটা ভয়ঙ্কর প্রাণীর ছবি আঁকা। তাবিজের ভেতরে ভয়ঙ্কর প্রাণীর ছবি দেখে মানিকের সন্দেহ আরও বেড়ে যায়। তখন মানিক তাবিজটার সাথে করে নিয়ে একজন ভালো হুজুরের সন্ধান পেতে চলে যান হুজুরের কাছে। হুজুরের কাছে যাবার পর মানিক সব ঘটনা খুলে বলে। সবকিছু বলে মানিক সেই অদ্ভুত রকম তাবিজটা হুজুরকে দেখায়। সব শুনিয়া দেখে হুজুর বলেন, মানিক, তুমি একটু বসো, আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে তোমার বিষয়ে খোঁজ নিয়ে আসি। হুজুরের কথায় মানিক অপেক্ষা করতে লাগলেন। ওদিকে হুজুর তার সাথে থাকা জিনকে দিয়ে খোঁজ খবর নিয়ে এসে মানিককে বললেন, মানিক, আমি আমার জিনদের মাধ্যমে খোঁজ নিলাম। তোমার পেছনে পিছাস জিন লেগেছে, এটা ঠিক, কিন্তু মানিক, আরেকটা কথা জানতে পারলাম। তোমার বাড়িতে একটা পরীর উপস্থিতি টের পাওয়া গেছে। সে পরীটাকে তুমি জানোর বিষয়? হুজুরের কথায় মানিক বললেন, হুজুর, সত্যি বলতে সেই পরী আমার বউ, ওর নাম আলিসা পরী। কথাটা বলে আলিসা পরীর সাথে কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, সব ঘটনা খুলে বলেন হুজুরকে। সব শুনে হুজুর বলেন, তোমার কথা বুঝলাম, এখন তোমার সমস্যার সমাধান করতে তোমার বাড়িতে যেতে হবে। এখন তো দুপুর, তুমি বাড়িতে যাও, আমি আজ সন্ধ্যায় আসবো তোমার বাড়িতে। আমি তোমার বাড়িতে না আসা পর্যন্ত আশেপাশে কাউকে আমার কথা বলবে না, এমনকি তোমার বউকেও না, ঠিক আছে? হুজুরের কথায় মানিক রাজি হয়ে চলে আসে বাড়িতে, আর অপেক্ষা করতে থাকে সন্ধ্যা হবার। সারাদিন বাড়িতে অপেক্ষা করার পর সন্ধ্যা হয়। সন্ধ্যা হওয়ায় মানিকের বাড়িতে চলে আসে সেই হুজুর। হুজুর সন্ধ্যার সময় মানিকের বাড়িতে আসার পর আশেপাশের অনেকে জেনে যায়, আর সবাই মিলে বাড়িতে ভিড় করে কি হয় সেটা দেখার জন্য। আশেপাশে সবাই বসে আছে, মাঝখানে হুজুর বসে। এমন সময় হুজুর মানিককে বলল, মানিক, তোমার বউকে ডাকো, আর দুজন আমার পাশে এসে বসো, আমি ওই পিছাস জিনকে হাজির করাবো। হুজুরের কথায় মানিক ঘরে যায়। ঘরে গিয়ে আলিসাকে বলে, আলিসা, বাইরে চলো, হুজুর ডাকছে তোমাকে। মানিকের কথা আলিসা পরী বলে, আর আমি কিভাবে সবার সামনে যাব? আমি তো পরী, হুজুরের সামনে গেলে আমার তো সমস্যা হবে। পরীর কথায় মানিক বলল, হুজুর তোমার কথা জানে, তুমি পরী আমার বউ, এটা হুজুর জানে। তখন পরী বললেন, হুজুর না হয় জানে, কিন্তু আশেপাশে সবাই তো জানে না, বুঝতেই পারছো। তুমি হুজুরকে বলো আমি ঘরে থাকি। তখন মানিক বাইরে এসে হুজুরের কানে কানে বলেন, হুজুর, আলিসা পরী তো সবার সামনে আসতে চায় না, বলে ঘরে থাকবে। তখন হুজুর বলে, ঘরে থাকলে সমস্যা হবে, তোমার বউকে বলো ঘোমটা দিয়ে তোমার সামনে এসে তোমার পাশে বসতে। হুজুরের কথায় মানিক আবারও ঘরে গেলেন, আর আলিসা পরীকে বললেন, আলিসা, বাইরে আসো, নইলে নাকি সমস্যা হবে, তুমি ঘোমটা দিয়ে আসো, আমার পাশে বসে থাকবা। মানিকের জোরাজোরিতে আলিসা পরী ঘোমটা দিয়ে বাইরে আসে, মানিকের পাশে বসে। মানিক ও পরী হুজুরের পাশে বসায় হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি এখানে কেন এসেছি জানেন? কারণ মানিকের পেছনে একটা পিশাচ জিন লেগেছে, আমি সেই জিনটাকে হাজির করব। জিনটা হাজির হলে কেউ ভয় পাবেন না যেন। কথাটা বলে হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। হুজুর এক মনে দোয়া পড়ছে। হুজুর দোয়া পড়তে পড়তে হঠাৎ করে মানিকের বউ আলিসা পরীর একটা হাত চেপে ধরে। হুজুর আলিসা পরীর হাত চেপে ধরে দেরি না করে আলিসা পরীর চারিদিকে মাটিতে একটা গোলবৃত্ত আঁকলেন। মাটিতে গোলবৃত্ত, সেই বৃত্তের মাঝে আলিসা পরী। এই দৃশ্য দেখে মানিক বললেন, হুজুর, এটা কি করছেন? আমার বউকে গোলবৃত্তের মধ্যে রাখলেন কেন? মানিকের কথায় হুজুর বললেন, মানিক, চুপ করে দেখো আমি কি করি। কথাটা বলে হুজুর আলিসা পরীর ঘোমটাটা সরিয়ে দেয়। ঘোমটা সরাতে দেখেন আলিসা তখন স্বাভাবিক। আলিসাকে দেখে হুজুর বললেন, কে তুই? হুজুরের কথা আলিসা কিছু না বলে চুপ করে রইলেন। তখন আবারও হুজুর জিজ্ঞাসা করায় আলিসা মানিকের দিকে তাকিয়ে বললেন, মানিক, আমাকে বাঁচাও, দেখো হুজুর কি সব বলছে। আলিসার কথায় মানিক হুজুরকে বললেন, হুজুর এসব কি করছেন? আলিসাকে এসব কেন বললেন? তখন হুজুর বলেন, মানিক, দেখো আমি কি করি, তুমি আমাকে একটা গ্লাসে করে পানি এনে দাও, তাড়াতাড়ি করো। হুজুরের কথায় মানিক এক গ্লাস পানি এনে হুজুরকে দেয়ায় হুজুর পানিতে কি কি জানি পড়ে আলিসার শরীরে ছিটিয়ে দিলেন। আর তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে আলিসা পরীর ভয়ঙ্কর ডাইনি রূপ দেখে নিলেন। আলিসা পরী এতটা ভয়ঙ্কর ডাইনি রূপ নিলেন যে ওর ভয়ঙ্কর রূপ দেখে সেখানে থাকা আশেপাশের অনেকে চিৎকার দিয়ে ছোটাছুটি করে পালাতে লাগলেন। এদিকে এই দৃশ্য দেখে মানিক পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আলিসা পরী ডাইনি রূপ নেয় ভয়ঙ্কর কণ্ঠে হুজুরকে বলে, হুজুর, ছাড় আমাকে, ছেড়ে দে, নইলে কাউকে ছাড়বো না। সে ডাইনির কথা হুজুর বললেন, ডাইনি, তুই কি ভেবেছিলি
তোকে আমি চিনতে তোর বিষয় জানতে পারবো না? আমি তোর বিষয়ে সব জানি, আমি তোকে ছাড়বো না। হুজুরের কথায় ডাইনি তার হাতটা উপরে তুলে ইশারা দিলেন। ডাইনির ইশারা দেয়ায় সেখানে চলে আসলেন দুটো ভয়ঙ্কর পিশাচ জিন। সেই জিন দুটো আসায় সেখানে যারা ছিল দু একজন সবাই ভয় পালিয়ে গেল। সবাই চলে যাওয়ায় সেখানে রইলেন মানিক ও হুজুর। পিশাচ জিন দুটো আসায় বৃত্তের ভেতর থেকে ডাইনি বলে উঠলেন, হুজুর আমাকে ছেড়ে দে, নইলে আমার জিনেরা তোকে ছাড়বে না, তোকে মেরে আমার মানিককে নিয়ে যাবে। তখন হুজুর বলেন, ডাইনি আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, আমি তোকে ছাড়বো না মানে না। হুজুরের কথায় ডাইনির পিশাচ জিন দুটো হুজুরের দিকে এগিয়ে আসলে সেখানে এসে উপস্থিত হতো হুজুরের সাথে থাকা দুই বন্ধু জিন। হুজুরের দুই বন্ধু জিন এসে পিশাচ জিন দুটোর সাথে যুদ্ধ শুরু করে। শুরু হয় ওদের মাঝে যুদ্ধ। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ হবার পর হুজুরের বন্ধু জিন ডাইনির পিশাচ জিন দুটোকে মেরে ফেলে। ওরা মরে যাবার পর হুজুর বলে, ডাইনি এখন কোথায় যাবি? মানিককে বোকা বানিয়ে ওর অনেক ক্ষতি করেছিস, এখন আর পারবি না। হুজুরের কথা শুনে ডাইনি বলেন, হুজুর আমাকে ছেড়ে দে, মাফ করে দে আমাকে, আমি কথা দিচ্ছি মানিককে ছেড়ে চলে যাবো, ওর কোনো ক্ষতি করব না। ডাইনির কথায় হুজুর বললেন, যে একবার ছলনা করতে পারে সে বারবার পারবে, তোকে এক এক সেকেন্ডও সময় দিব না। কথাটা বলে হুজুর সেই ডাইনিকে বোতলের ভিতরে বন্দি করে ফেললেন। হুজুর ডাইনিকে বন্দি করার পর এদিকে মানিক তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে অবাক হয়ে। মানিকের এমন অবস্থা দেখে হুজুর বলে, মানিক বসো। হুজুরের কথায় মানিক বসে একটু পানি খেয়ে নেন। পানি খেয়ে মানিক হুজুরকে বলেন, হুজুর এসব আমি কি দেখছি? আলিসাপুরি তাহলে একটা ডাইনি ছিল, এসব কিভাবে হলো? আমাকে সব ঘটনা খুলে বলুন। তখন হুজুর বলতে শুরু করে। হুজুর বলে, মানিক তুমি যখন আমার বাড়ি থেকে সব ঘটনা খুলে বলো, তখনই আমি আমার জিনটাকে দিয়ে তোমার বিষয়ে খোঁজ নেওয়াই। আমি খোঁজ নিয়ে জানতে পারি তোমার বাড়িতে যে পরী রূপে আছে সে আসল পরী না, সে হলো জমিদার বাড়ির ডাইনি। সে ডাইনি অনেক খারাপ ছিল, অন্যায়ভাবে মানুষের ক্ষতি করত। এই ভেবে সে জমিদার ডাইনিকে বন্দি করে রাখে আর তার জমিদার বাড়ির সীমানায়। জমিদার ডাইনিকে বন্দি করার কয়েক বছর পর মারা যায়। তখন থেকে জমিদার বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ওই ডাইনি জমিদার বাড়িতে আটকা ছিল বছরের পর বছর। তুমি যেদিন প্রথম রাতের বেলা সেই জমিদার বাড়িতে যাও, সেদিন ডাইনি তোমাকে ভয় দেখায়। কিন্তু পরে ডাইনি তার পরিচিত জিনদের মাধ্যমে জানতে পারে তুমি জমিদার বাড়ির পরীকে বশ করে বিয়ে করতে চাও, তাই তুমি কবিরাজি শিখবে। তোমার বিষয়ে এত কিছু জানার পর সেই ডাইনি একটা বুদ্ধি করে। ডাইনি তার পরিচিত জিনকে দিয়ে তোমাকে স্বপ্ন দেখায় আর জমিদার বাড়িতে গিয়ে কথা বলতে বলে। ডাইনির কথা মতো ওই জিনেরা তোমার স্বপ্নে আসে আর তুমি স্বপ্ন দেখে জমিদার বাড়িতে যাও। তুমি জমিদার বাড়িতে যাওয়ার পর ডাইনি তোমার সামনে সুন্দর রূপে আসে আর বলে সে একটা পরী। সে তোমাকে ভালোবাসার বিয়ে করে ছলনা দেখিয়ে বলে ওকে মুক্ত করতে। তুমি ওর কথা মতো ওকে জমিদার বাড়ি থেকে মুক্ত করে দাও। তুমি ডাইনিকে মুক্ত করাই ডাইনিটা আরেকটা চাল চালে। ডাইনি তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে আসে। কোনো জিন বা পরী এরা অনেক বছর বন্দি থাকলে এদের অনেক শক্তিটা কমে যায়। ডাইনি অনেক বছর বন্দি থাকার পর তার শক্তি ফিরে পাওয়ায় তার মানুষের রক্ত খাওয়ার প্রয়োজন ছিল। মানিক ডাইনি পরী রূপে তোমার সংসার করার সময় রোজ রাতে তোমার ও তোমার মায়ের শরীর থেকে একটু একটু করে রক্ত চুষে নিত। তোমাদের শরীর থেকে রক্ত চুষে খাওয়ার সময় তোমাদের শরীর শুকিয়ে যেতে থাকে আর দুর্বল লাগে। সেই ডাইনি তোমার মায়ের রক্ত খেতে খেতে এক রাতে তোমার মাকে মেরে ফেলে। এখানে ডাইনি আরেকটা চালাকি করেছে। তুমি বাজার থেকে মাছ নিয়ে আসার সময় ডাইনি নিজের পরিচিত জিনকে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছে, মাছ চেয়েছে। এরপর ডাইনি তোমাকে বলেছে তোমার পেছনে পিশাচ জিন লেগেছে, তোমার মাকে মারছে, এতে যেন তুমি ডাইনিকে সন্দেহ না করতে পারো। শুধু তাই না, চমক এখনো বাকি। তোমাদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায় তোমরা কোনো কবিরাজের কাছে যাবে, এটা দেখে ডাইনি তার পরিচিত জিনকে বলে কবিরাজ সেজে তোমার বাড়িতে আসার। ডাইনির কথায় তার জিন কবিরাজ সেজে আসে আর তোমাকে ভুলভাল বুঝিয়ে চলে যায়। এই সব কিছু এই ডাইনির প্ল্যান। আর মাত্র একটা রাত তুমি ডাইনির সাথে থাকলেও তোমার সবটুকু রক্ত চুষে খেয়ে তোমাকে মেরে ফেলতো। আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই। আমি ডাইনিকে বন্দি করেছি, ও ডাইনির জিনেদের মেরে ফেলেছে। তোমরা হয়তো এসব বিষয়ে মানতে কষ্ট হবে, তবু বলবো স্বাভাবিক জীবনে ফিরে আসো, নামাজ পড়ে তোমার মায়ের জন্য দোয়া করো। এই বলে চলে যায় হুজুর। হুজুর চলে যাবার পর মানিক ওর মায়ের কবরের পাশে গিয়ে অঝরে কান্না করতে থাকে। ওর ভুলের কারণে ডাইনির হাতে মারা গেল ওর মা। আমাদের মানুষদের মধ্যে যেমন সবাই ভালো না, তেমনই জিনেদের মধ্যেও সবাই ভালো না। মানিকের কপালে হয়তো সেরকম একটা ছলনাময়ী ডাইনি এসে পড়েছিল। এই ঘটনার পর নামাজ কালাম শুরু করে সৎপথে রোজগার শুরু করে মানিক। এভাবে 2-1 বছর যাবার পর মানিক আবার একটা মেয়েকে বিয়ে করে আর সুখে সংসার করতে থাকে। প্রিয় লিসেনার, কেমন লাগলো মানিক ও ডাইনির এই গল্পটি?
কমেন্ট করতে ভুলবেন না। আমি আরও সুন্দর ও চমৎকার গল্প নিয়ে হাজির হব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে করে কোনো গল্প মিস না হয় আপনাদের। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী গল্পে।